আসসালামু আলাইকুম সুধী দর্শক, আমি এম.কে হাসান জানাই আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকার থেকে। সুধী দর্শক, আইন অধিকার একটি আইন বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনারা আমাদেরকে সরাসরি কল করতে পারেন। স্ক্রিনের উপরে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা আমাদেরকে কল করুন এবং কল করবার সময় আপনারা একটি বিষয়ে সচেতন থাকবেন। আপনারা যখন কল করবেন তখন আপনারা টেলিভিশন সেট থেকে একটু দূরে চলে যাবেন এবং টেলিভিশনের সাউন্ডটি মিউট করে রাখবেন এবং মাউথপিসটি আপনার মুখের কাছে নিয়ে কথা বলবেন, তাহলে আমরা সহজে আপনাদেরকে শুনতে পাবো। এই অনুষ্ঠানে অ্যাসাইলাম, ইমিগ্রেশন, হিউম্যান রাইটস, লিজ, পিপিআই, ডিভোর্স সহ যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন। শুধু দর্শক, আমাদের রয়েছে একটি ফেসবুক আইন অধিকার এবং আমরা এই অনুষ্ঠানটি নিয়মিত ইউটিউবে আপলোড করে থাকি। আপনারা টাইপ করুন আইন অধিকার উইথ এম.কে হাসান এবং এই অনুষ্ঠানটি ইউটিউবে আপনারা দেখতে পাবেন। বরাবরের মতো এই অনুষ্ঠানটি আমরা 4টি পর্বে বিভক্ত করেছি। প্রথম পর্বে রয়ে গেছে আপডেট, দ্বিতীয় পর্বে রয়ে গেছে কোশ্চেন আনসার, তৃতীয় পর্বে রয়ে গেছে ইমেল কোশ্চেন আনসার এবং চতুর্থ পর্বে কোশ্চেন আনসার এবং সমাপনী বক্তব্য দিয়ে আমি বিদায় নেব। এবার দেখা যাক আপডেট কি আছে। আমি আপডেটের ব্যাপারে প্রথমে বলবো যে আপনারা জানেন যে ইউ মাইগ্রেন্টদের উপরে আসলে বেশ আলোচনা সমালোচনা এবং একটা আশঙ্কা করা হচ্ছে যে হিউজ পরিমাণ ইউ মেম্বার্স তারা এই দেশে আসছে এবং তারা অ্যালিজিং দ্যাট দে আর টেকিং বেনিফিটস, এবং এই ক্ষেত্রে আসলে এই সরকার ভেরি মাচ কনসার্ন বাই দিস টাইম। তারা অনেক আইন পরিবর্তন করেছে এবং অন 28th of November প্রাইম মিনিস্টার ডেভিড ক্যামেরন এ ব্যাপারে তার একটা জোরালো বক্তব্য দিয়েছে এবং একটি প্ল্যান করেছে যে এই কোনো ইউ মেম্বার আসার পর থেকে নেক্সট 4 years, ডেট অফ অ্যারাইভাল থেকে 4 years তারা কোনো বেনিফিট নিতে পারবে না। এইভাবে একটা প্ল্যান করা হয়েছে এবং এইটা উপরে একটা বক্তব্য দিয়েছে। আমি এখন কম্পিউটারের মাধ্যমে আপনাদেরকে এই আপডেটটা দেখাতে চাই। দেখা যাক এই যে আপডেটটা আমি কম্পিউটারে দেখাই দিই। এখানে বলা হচ্ছে ক্যামেরুনস স্পেস অন ইমিগ্রেশন অ্যান্ড ইউরোপ আউটলাইন্স প্ল্যানস ফর মেজর ইউ মাইগ্রেন্ট রেস্ট্রিকশন। এটা 28th of November ডেভিড ক্যামেরন তার বক্তব্যে বলেছে যে এই বক্তব্যটা মূলত এসেছে যে লাস্ট ইয়ার জুনে এন্ড অফ জুন দেখা যাচ্ছে যে মাইগ্রেশনের সংখ্যা 260,000 হয়েছে। 260,000 মাইগ্রেশনের সংখ্যা। এই যে আমি হাইলাইট করে দেখাতে চাই যে ক্যামেরুনস স্পিচ comes a day after the latest migration statistics from the Office for National Statistics ONS showed that net long-term migration to the UK was estimated to be 260,000 in the year ending June 2012, a statistically significant increase from 182,000 in the previous 12 months. তার মানে এখানে বলতে চাচ্ছে যে এই গত জুনের থেকে প্রিসিডিং জুন 12 মান্থসে 260,000 মাইগ্রেন্ট দেশে এসেছে। তার আগের বছরে 12 মান্থে ছিল 182,000। তো এই ব্যাপারে আসলে ভেরি ভেরি কনসার্ন, যে কারণে এটি কিভাবে কমানো যায় সেটার ব্যাপারে আসলে প্ল্যান করা হচ্ছে এবং এই বক্তব্যে সেটা এসেছে। এখানে যেটা বলা হচ্ছে যে in addition, the Prime Minister David Cameron has delivered a speech on European immigration and outlined plans to make EU migrants wait at least 4 years before being able to receive benefits. তার মানে ইউ মেম্বার যখন আসবে দেশে, আসার থেকে তাদেরকে অ্যাটলিস্ট 4 years ওয়েট করতে হবে যে তারা যেন কোনো বেনিফিট নিতে না পারে। এই ক্ষেত্রে আরেকটা জিনিসও বিবিসি থেকে বলা হচ্ছে যে the BBC notes that the Cameroon proposed the ability to remove migrants from the UK after 6 months if they have not found work. এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে যে যদি কোনো ইউ মাইগ্রেন্টস যদি এখানে আসার পরে 6 মাসের ভিতরে যদি কোনো জব না পায়, then they would be removed from the UK.
তো এই ব্যাপারে অবশ্য আলোচনা সমালোচনা চলছে। তার ভিতরে এখানে দেখা যাচ্ছে প্রফেসর স্টিভ পিয়ার্স উনি এই সম্পর্কে একটা মন্তব্য করেছেন। উনি বলতে চাচ্ছেন যে দ্য প্রফেসর স্টিভ পিয়ার্স আর্লিয়ার এক্সামিনড দ্য লিগাল ইমপ্লিকেশন অফ সাচ proposals on the new European bloc here, noting that despite the recent CJEU benefit tourism case of Dano, the position is very different when it comes to workers or former workers, as they have right not just pursuant to EU legislation but also pursuant to the treaties. তো এখানে প্রফেসর স্টিভ পিয়ার্স বলতে চাচ্ছেন যে এই ধরনের ডিসিশন নিলে সেই ক্ষেত্রে যে কিন্তু এটা লিগাল চ্যালেঞ্জ আসবে, কারণ ইউ লেজিসলেশনে ক্লিয়ারলি বলা হয়েছে এবং ট্রিটি রাইটসে বলা হয়েছে যে ইউ মেম্বার যারা আছে তারা কিন্তু এ দেশে আসতে পারবে, থাকতে পারবে এবং তারা বেনিফিট ক্লেম করতে পারবে। এটা কিন্তু কন্ট্রারি হয়ে যাচ্ছে উইথ দ্য ইউ লেজিসলেশন এবং ট্রিটি রাইটসের ক্ষেত্রে। তবে এখানে আরেকটা জিনিস ডেভিড ক্যামেরন যেটা বলেছে, যদি অ্যাকর্ডিং টু দ্য টেলিগ্রাফ দ্য প্রাইম মিনিস্টার ফর দ্য ফার্স্ট টাইম সেড দ্যাট he would rule nothing out if fellow leaders reject his plans to overhaul the benefit system, and suggested that he could be prepared to lead the campaign for a British exit from the EU. সেখানে বলা হচ্ছে যে হুমকি দেওয়া হচ্ছে যদি এই প্রপোজালে যদি অ্যাকসেপ্ট না করে ইউ মেম্বাররা, তখন সে ইচ্ছে করলে থ্রেট করেছে যে সে দরকার ইউ থেকে ব্রিটিশ এক্সিট করবে, বেরিয়ে আসবে। তো এটি আসলে একটা ইম্পর্টেন্ট আপডেট যে ইউ মেম্বারের দেশে আসছে 260,000 অলরেডি লাস্ট 12 ইয়ার আসছে, জুন থেকে লাস্ট 12 ইয়ার্স, তার আগের বারে কম ছিল। এবং সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে যে কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস 12 months, the ONS says that there are statistically significant increase immigration in of both EU হচ্ছে 45,000 and non-EU 30,000 সিটিজেন, এইভাবে কিন্তু বেড়ে গেছে। এবং এই কোয়ালিশন গভর্নমেন্ট আসার আগে 16,000 কিন্তু বেড়ে গেছে। তো এরা চেষ্টা করছে যে নেট মাইগ্রেন্ট 100,000-এর নিচে আনা যায় কীভাবে বিফোর ইলেকশন ইন 2015। মূলত ইলেকশনের ব্যাপারেই এই মাথায় রেখে এই জিনিসগুলো করা হচ্ছে। এবার আমি আরেকটু কম্পিউটারে আর দুই একটা আপডেট দেখাই দিয়ে দিতেছি। অনেক আপডেট আছে, আসলে সময়ের স্বল্পতা সবগুলো দেখানো সম্ভব হয় না। তার ভিতরে প্রথম যেটা আসছে যে আমরা জানি যে এখানে বলা হচ্ছে যে এক্সিস্টিং ইউ মাইগ্রেন্টস অ্যাট রিস্ক অফ destitution following the removal of housing benefit, কারণ হাউজিং বেনিফিটস কিন্তু রিমুভ করার চিন্তাভাবনা করা হচ্ছে। তখন যদি রিমুভ করা হয় তাহলে ডেস্টিটিউট হবে, সেই ব্যাপারে আসলে একটা আপডেট রয়ে গেছে। এখানে একটা রিপোর্ট অ্যাডভাইজারি কমিটি, সেটা হচ্ছে নিউ সোশ্যাল সিকিউরিটি অ্যাডভাইজারি কমিটি রিপোর্ট ভয়েসেস কনসার্ন দ্যাট ইউ মেম্বাররা যদি হাউজিং বেনিফিট যদি উইথড্র করা হয় তাহলে তারা ডেস্টিটিউট হবে। আর একটা জিনিস বলা হচ্ছে যে আমরা জানি যে কেউ যদি বিয়ে করতে চায় তখন তাকে নোটিশ অফ ইন্টেনশন টু ম্যারি দিতে হয়। তো এটা আসলে আগে যেটা ছিল সেটা সময় কম ছিল, আগে 14 দিন ছিল, সেটাকে 28 দিন করা হয়েছে এবং এটা ইফেক্টিভ হবে আগামী বছর 2nd March 2015 থেকে। এবং সেই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে নিউ প্রভিশনে বলা হচ্ছে যে 35 ম্যারেজেস পার ইয়ার উইল নিড টু বি রেফার টু দ্য হোম অফিস এবং 6,000 ম্যারেজ উইল বি ইনভেস্টিগেটেড। এইভাবে তারা একটা এস্টিমেট করছে যে এটা হচ্ছে। আর আরেকটা ইন্টারেস্টিং যেটা আমরা জানি যে একটা কেস ল যেটা B2 কেস ল ছিল, সে B2 কেস ল যে যদি কেউ টেরোরিজমের সঙ্গে কোনোভাবে যদি জড়িত হয়ে থাকে তাহলে তাদেরকে ডিপ্রাইভেশন অফ দ্য সিটিজেনশিপ করা যাবে। তবে সেই ক্ষেত্রে যে UNHCR-এ যেটা বলা হয়েছিল যদি কেউ স্ট্যাটাস হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু করা যাবে না। কিন্তু এই ক্ষেত্রে এই কেসলার ভিতরে দেখা গেছে যে B2 যে ভিয়েতনামে একজন ন্যাশনাল ছিল তার যে ডিপ্রাইভ করা হয়েছিল সেটা পরবর্তীতে সুপ্রিম কোর্টে যায়, সেক্ষেত্রে আসলে ডিসিশন তার ফেভারে আসেনি। এটার ফ্যাক্টসটা বেশ বড়, যদিও সময় পাবে
সময়ের অভাবে আমি ডিটেলস দিতে পারবো না। তবে দেখি আমি আমাকে বলা হচ্ছে কন্ট্রোল রুমে যে প্রচুর কলার আছে, অতএব আমি আসলে এখন আর আপডেটে আর বেশি যাব না। তবে পরের ইসে আর কিছু আপডেট থাকে, সেগুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। তো এখন আমি কিছু কল নিয়ে নিই, দেখা যাক কলার কে আছে। Hello, Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম। I have a question. I got two questions. First question is, I came to London in 2009 as a student visa, and I got married and one British woman who got this independent leave, and 2013 as an Islamic marriage, and she got divorced, and last month finally divorced. She got letter from the court, final divorce, and we got this. We applied for this for marriage. Civil marriage in the registry office, and we got date for 22nd of December. So my question is, she is not working because she is getting housing benefit, and I'm not allowed to work because I'm a student, and we're going to start installation. So my question is, can she apply for me for this spouse visa, and which form can she for apply? And how much is fee for this? So my question is, just I have some question on you. First thing is, you are a student visa, your wife is a British citizen, yes? Yeah. She's a British, but she's got independent leave. Yeah. Okay, she got independent leave. You are on a student visa. Yeah. Then Yeah. you got English marriage certificate, or you got Nikanama, or what do you have? No, we're gonna get married on 22nd of December. Okay, I understand your question. Now your question is whether you need to satisfy the financial requirements of 18,600 or not, because she is not working, but you are working part-time, yes? Is it correct? Okay, I understand your question. The answer would be that because you are on a student visa, definitely you can switch over in country to marry a British citizen or who is having an indefinite leave to remain in the UK. And you have to register your marriage at the marriage register office, number one. Number two, that you have to pass English language test, speaking and listening at level A1, that is mandatory. And also you have to satisfy 18,600, that is financial requirements, including other requirements. So you have adequate accommodation and your marriage is subsisting, and you have passed the English language test level A1, and also financial requirements, as I told you. So if you have passed those, if you can satisfy those requirements, then you can apply, and the form will be FLR M. You can apply under FLR M. So now question might be you're not on the line. The now question could be that if you can satisfy 18,600, whether you have any option. Yes, there are options that is under EX1, and you can complete FLR AP, but the threshold is very, very high. You have to satisfy insurmountable of a struggle. But my advice would be that your wife must start working and wait for 6 months, and she has to satisfy 18,600. I think you got the answer. Next caller. Hello. আসসালাম। ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? জি ভাই ভালো, আমি ম্যানচেস্টার থেকে বলছি। ও ম্যানচেস্টার থেকে, থ্যাংক ইউ। আপনার কোশ্চেনটা করুন। আমার কোয়েশ্চনটা হলো, আমি 2005 এ আসছিলাম ওয়ার্ক পারমিট ভিসায়। জি। তো আসার পরে তো ইনলিগাল অবস্থাটা হলাম। 2012 এ আমি বিয়ে শাদী করলাম, ইংলিশ ম্যারেজ সার্টিফিকেট। আচ্ছা, 2009 এ আমি হিউম্যান রাইটস কেস মারছিলাম, বুঝছেন? জি। 2009 এ কেস মারার পরে তারা আমারে জাস্ট একনলেজ লেটার দিয়ে রাখি দিল, আর কিছু জানাইলো না। তার লগে আমি যোগাযোগ করলাম, তারা হলো মানে আছে মানে ওয়েট করার লাগে। ঠিক আছে, আমি বিয়ে শাদী করলাম, তারা ইংলিশ ম্যারেজ সার্টিফিকেট দিলাম, ইসলামিক ম্যারেজ সার্টিফিকেট দিলাম, আমার ওয়াইফের ব্রিটিশ পাসপোর্ট ফটোকপিও দিয়ে ছাড়লাম যে আমি বিয়ে শাদী করছি, আমার কেস মারা আছে। তারা কিচ্ছু জানাইলো না, প্রায় দেড় বছরের মতো কিচ্ছু জানাইলো না। 2-3 বার সলিসিটার দিয়ে মানে ঘুরে ফিরিব আমি করলাম, ট্রাই করলাম, যাক গেল। এরপরে আমি লোকাল এমপি ধরছি। লোকাল এমপি লাস্ট 1 মাস আগে, মানে লাস্ট 2-3 উইকস আগে
আমার ব্যাপারে অবগত হয়ে তারও হোম মিনিস্ট্রি ইয়ে করছে, তো হোম মিনিস্ট্রি ভাইয়া আবার লোকাল এমপি আমার লেটার দিয়ে জানাইছে যে আমি তোর ব্যাপারে সবকিছু জানাইছি হোম অফিসে ফিরিয়া কিছু জানাইলে আমি তোর ফিরিয়া জানাইমু। তো ফিরিয়া হোম অফিসে আমার এর ভিতরে ইয়ে করছে, মানে লেটার একটা দিছে, পলাশ লেটার দেওয়া হয়েছে যে হেড মিনিস্টার ইউর তোর ফাইলটা আমরা আবার 2009 যে আমি FLR ফর্ম ফিল আপ করিয়া হিউম্যান রাইটস কেস মারতাম, ও FLR ফর্ম আমার দিছে, দিয়া বলছে আমি ফিল আপ করিয়া দিতাম আর পাসপোর্ট সাইজ 2 কপি ছবি দিতাম আরো ডকুমেন্ট দিতাম। তো ডিসেম্বরের 1 তারিখের ভিতরে আমি পাঠাইতাম। আমি গত পরশু সেন্ড করছি, অবশ্য গত আইল অবশ্য তারা পাওয়ার কথা। তো কি ব্যাপারে আমার কি তা কনসিডার করবো নি বা কতটুকু কনসিডার করবো বা কি রকম? আপনার কি কোনো ব্রিটিশ বাচ্চা আছে? জি না, বাচ্চা নাই ভাই। কিন্তু আপনার ওয়াইফ তো ব্রিটিশ। হ্যাঁ, আমার ওয়াইফ ব্রিটিশ। বাচ্চা তো। এবং আপনি কত বছর দেশে আছেন? হেল্পফুল। জি, কত বছর আছেন আপনি দেশে টোটাল? এই দেশে তো আমি 2005 এ আইছি, ওয়ার্ক পারমিট। আর আপনি বললেন যে আপনার ওয়াইফের হেলথ প্রবলেম আছে, কি বললেন? জি না, ওয়াইফের প্রবলেম না তো। ও আচ্ছা আচ্ছা। তো এখন যেহেতু আপনি দীর্ঘদিন আছেন, তো এখন তো যেহেতু 2009 এর অ্যাপ্লিকেশনের আন্ডার আর্টিকেল 8, তো আপনাকে তো তারা বলছে যে মানে রিকনসিডারেশন কিছু করা তাহলে করবো, কারণ এমপি রিকোয়েস্টে আমার লেটার পাঠাইছে, আর না তো আমার এইরকম ওটা হলো না। জি, তো আমার মনে হয় যে আপনি প্রায় এন্ডিং অবস্থায় চলে আসছেন, এবং এটা এক ধরনের ভালোই যে ওরা আপনার অ্যাটলিস্ট ফাইলটা খুঁজে পেয়ে আপনার একটা কনসিডারেশন করছে। আমার যেটা মনে হয় যে আপনি একটু ধৈর্য ধরুন, যেহেতু যাই হোক একটা প্রসেসে চলে আসছে, এবং আমার মনে হয় যে ওরা আপনার এটা কনসিডারেশন করবে। এবং দীর্ঘদিন যেহেতু আপনি এখানে আছেন, আপনার একটা স্ট্রং প্রাইভেট লাইফ আছে, এবং আপনার ওয়াইফের দেশে ব্রিটিশ সিটিজেন, তো এবং এটা অনেক আগের অ্যাপ্লিকেশন 2009-এ। আমার মনে হয় যে ইউ হ্যাভ এ গুড মেরিট অ্যান্ড দেয়ার ইজ এ প্রসপেক্ট অফ গেটিং সামথিং, ইনশাল্লাহ। আমি দোয়া করি আপনি পান। ধন্যবাদ। শ্রী দর্শক, আমাদের এই পর্ব এখন শেষ হয়ে গেল। এখন আমাদেরকে একটি ব্রেকে যেতে হচ্ছে। ব্রেক থেকে এসে আবারও দেখা হবে, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার। সৌজন্যে সিম্পল কল, আপনার সাথে চিরকাল।